আমরা কিন্তু আপনারা নির্বাচিত হলে বিএনপি যদি সরকারি দায়িত্ব পায়, আমরা কিন্তু আইন শৃঙ্খলার উপর যথেষ্ট গুরুত্ব দেব এবং এলাকা ভিত্তিক আইন শৃঙ্খলার উপর আমরা জোর দেব। সার্বিক একটা তো আছেই, প্রত্যেক এলাকা ভিত্তিক আমরা আইন শৃঙ্খলার উপর গুরুত্ব দেব। তারা হলে এই অঞ্চলে যে সম্ভাবনা আছে, চট্টগ্রাম 11 মতো সম্ভাবনার দ্বিতীয় কোনো কনস্টিটিউয়েন্সি বাংলাদেশে নাই। এত সুযোগ, এত সম্ভাবনা এখানে আছে। এখানে 2 চট্টগ্রাম পোর্ট আছে, এখানে 2টা ইপিজেড আছে, এখানে বিজনেস ডিস্ট্রিক্ট আছে, এখানে নেভেল বেস, এয়ারফোর্স বেস, মানে এইখানে দুনিয়ার সম্ভাবনা। এবং আগামীতে এই সমুদ্র উপকূল অঞ্চলকে নিয়ে আমাদের একটা বিরাট লজিস্টিক হাব করার একটা পরিকল্পনা আছে। লজিস্টিক হাব নট জাস্ট ফর চিটাগং, নট ফর বাংলাদেশ, এই বাংলাদেশের আশেপাশের দেশগুলো যারা আছে তারা এই লজিস্টিক হাবের মাধ্যমে তারাও সেবা পাবে এবং এই চট্টগ্রাম 11 চট্টগ্রাম এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের একটা পরিবর্তন আমরা আনতে চাই এবং এটা এই সম্ভাবনা চট্টগ্রাম 11তে আছে। এই জন্য 11তে 11 আমরা বলেছি কথা, 11টা বিষয় নিয়ে আসছি, এর মধ্যে এই সবকিছু আছে এর মধ্যে কম বেশি। থ্যাংক ইউ। আমাদের 11 দফার মধ্যে কিন্তু যে মানে একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা চাচ্ছি চট্টগ্রাম 11তে, যেহেতু আমরা আসন ভিত্তিক একটা দফা দিয়েছি, এটা কিন্তু এখন আপনারা পাবেন যে সকল সম্প্রদায়ের মানুষ, সকল গোষ্ঠীর মানুষ, গোত্রের মানুষ ইনক্লুড করা এবং তাদেরকে সমাজকে গড়ে তোলার জন্য যে আমাদের চিন্তাভাবনা, যেটা কিন্তু আমাদের 11 দফা খুঁজে পাবেন। এবং এখানে কিন্তু আদিবাসী, আপনারা যে আদিবাসীদের কথা বলছেন, আপনারা যে আদিবাসীরা আছেন, চট্টগ্রাম 11 কিন্তু একটা ইন্টারেস্টিং একটা কনস্টিটুয়েন্সি। আপনি বিশেষ করে আপনি এই 39 নম্বর ওয়ার্ড, 40 নম্বর ওয়ার্ডগুলো দেখেন, এখানে কিন্তু আমাদের চাকমা, মারমা অনেক ভাই বোনরা কিন্তু এখানে কাজ করেন। এখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আছে, একটা হিউজ একটা মেল্টিং পট যেটাকে আমরা বলি। অনেক সম্প্রদায়ের মানুষ কিন্তু চট্টগ্রাম 11তেই বাস করে। 2-3টা ওয়ার্ডে তো মানে একটা হিউজ ডাইভার্সিফাইড কমিউনিটি বাস করে। কাজে এই কমিউনিটিকে যে আমাদের করতে হয়, আমি কিন্তু কাউকে বাইরে রেখে করতে পারবো না। এই সময় এই কমিউনিটি করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে, সকলে ইনপুট লাগবে, আপনার সকলে পার্টিসিপেশন লাগবে। এই জন্য আমরা বলছি যে আমাদের এখানে একটা জিনিস হলো যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা। বোন যেটা বললো যে বুলিং, আদিবাসী হিসেবে বুলিং এর শিকার হওয়া, কোন রকম ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, এটাকে যদি রোধ করতে হয় তাহলে আমাদের কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস এন্ড সিটিজেনশিপ অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা সকলে নাগরিক, আপনিও নাগরিক, আদিবাসী আমরা যারা এখানে বিভিন্ন উপজাতীয় যেটা বলেন, আদিবাসী বলেন, আপনারা যেখানে বাস করছেন, আপনারা কিন্তু সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের সকলের নাগরিক অধিকার সমান, আইনি অধিকার সমান। কাজে আমাদের এই জিনিসটা অর্থাৎ মেন্টালি আমাদের নিজের কন্ডিশন করা, একটা ইনক্লুসিভ সোসাইটি গ্রো করতে হলে কিন্তু সকলের মধ্যে একটা ডায়ালগ হতে হবে কন্টিনিউসলি। আজকে আমরা বসছি, যে কথা বলছি, এই ধরনের আরো ইনিশিয়েটিভ লাগবে, যেটার মাধ্যমে আমরা আমাদের অ্যাটলিস্ট পুরো বাংলাদেশের কথা আমি বলতে পারবো না, 11 আসনের ক্ষেত্রে সকল কমিউনিটির সাথে যেন আমরা ইনক্লুড মানে আপনাদের কানেক্ট করতে পারি, কথা বলতে পারি, তাদের ফিডব্যাক গুলো শুনতে পারি। এটা যদি হয়, আমি মনে আমরা একে অপরের সমস্যাটা বুঝতে পারবো, একে অপরের পার্সপেক্টিভটা বুঝতে পারবো এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো। একটু এক করি, কারণ আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ কিন্তু একটা ইনক্লুসিভ আইডিয়া, সবাইকে নিয়ে। এই জন্য আমাদের কিন্তু কিছু প্রোগ্রামের মধ্যে আছে, এই শুধুমাত্র বুলিং নয়, শুধুমাত্র আইন শৃঙ্খলা নয়, আমাদের প্রত্যেকটি বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি জাতি নিজস্ব সত্তা যাতে বজায় থাকে। এই জন্য আমরা বলছি আপনাদের ভাষাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আপনার সংস্কৃতি আমাদের জন্য ইম্পর্টেন্ট, আপনার ওয়ে অফ লাইফ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং আগামীর বাংলাদেশ করতে হলে যে আমরা একটা স্লোগান দিয়েছি, বাংলাদেশ একটা রেইনবো নেশন হবে। রেইনবোতে অনেকগুলো কালার থাকবে, সব কালার মিলে একটা রেইনবো হয়। তো বিএনপির যেটা স্লোগান, সেটা হচ্ছে রেইনবো নেশনের স্লোগান। আমরা চাই আপনাদের সংস্কৃতি অক্ষুণ্ণ রাখতে হবে, ভাষা অক্ষুণ্ণ রাখতে হবে, ইতিহাস সবকিছু অক্ষুণ্ণ রেখে আমরা একটা ডাইভার্সিটির মাধ্যমে একটা ইউনিটি করতে চাই। ইটস এ রেইনবো অ্যাজ নেশন, যেখানে সবার জায়গা আছে, কিন্তু জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা সবাই বাংলাদেশি। এখানে কারো জন্য কোন একটা বিশেষ গোষ্ঠীর জন্য আলাদা সুযোগ দেওয়ার সুযোগ নেই, সকলের জন্য ইকুয়াল রাইট, ইকুয়াল অপরচুনিটি, লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য থাকতে হবে।
এটা বিএনপির মঠো এবং আমাদের ইয়ের মধ্যে আপনি পাবেন, ম্যানিফেস্টো যেটা বের হবে আগামীকাল, সেখানে আপনি সেটা পাবেন। সুতরাং শুধু এই অঞ্চল না, সমস্ত বাংলাদেশে যত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, যত পাহাড়ি সমতল, সকলের জন্য বাংলাদেশ একটি, কোন দ্বিতীয় বাংলাদেশ না। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই বাংলাদেশী, আমরাও চাই পাহাড়ের সব ফুলগুলো ফুটুক নিরাপদে। এবার আমি ইনভাইট করছি আমাদের নেক্সট কোয়েশ্চেন যে করবে তাকে, দাঁড়িয়ে যান, আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি হাফিজা আক্তার, আইন বিভাগের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই পড়াশোনা শেষ করার পরে অনেকেই নিজ বিনিয়োগে নতুন উদ্যোক্তা হতে চায়, কিন্তু সঠিক দিক নির্দেশনা, প্রশিক্ষণ এবং সহায়তার অভাবে পিছিয়ে পড়ছে। এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি এবং এই বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনি কর্মসংস্থানের কথা বলছেন বিশেষ করে। নতুন উদ্যোক্তা, যারা উদ্যোক্তা উদ্যোক্তা, হতে চায়, ওকে ব্যবসা ওকে, করতে রাইট রাইট রাইট, ওকে। আমাদের তো বিশাল পরিকল্পনা, এই ক্ষুদ্র পরিসরে আমি সবকিছু বলতে পারবো না। আমি কয়েকটা বিষয় তুলে ধরছি। যে প্রথমে আমাদের শিক্ষাঙ্গনে আমাদের দক্ষতার একটা সমস্যা রয়ে গেছে। সবাই জেনারেল এডুকেশন, বিএ, এমএ পাস করছে, কিন্তু স্পেশালাইজ কোথাও হচ্ছে না। এখানে একটা কর্মসংস্থানের সমস্যা আছে। এই জন্য আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, স্কুল থেকে আমরা কারিগরি শিক্ষা শুরু করব। স্কুল থেকে আমরা একটা কম্পালসারি থার্ড ল্যাঙ্গুয়েজ করব, বাংলা ইংরেজির বাইরে জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চ, আপনি যেটা পড়তে হবে একটা দিক থাকতে হবে। এবং ম্যাট্রিক পাস করার পরে, স্কুলের পরে আপনার সবাই কিন্তু বিএ পাস করার দরকার নাই। আমরা অনেকগুলো ভোকেশনাল স্কুলের কথা ভাবছি। প্রতিটি অঞ্চলে ভোকেশনাল স্কুলের মাধ্যমে আপনার টেকনিক্যাল স্কিলটা ডেভেলপ করতে হবে, যার যেখানে ইন্টারেস্ট। কেউ ইলেকট্রিশিয়ান হতে চাইবে, কেউ প্লাম্বার হতে চাইবে, কেউ কার্পেন্টার হতে চাইবে, কেউ মেসন হতে চাইবে, কেউ কম্পিউটার সায়েন্সে ট্রেইনড আপনার গুগল ইঞ্জিনিয়ার হতে চাইবেন। সুতরাং আমরা এই জায়গাগুলোতে জোর দিচ্ছি এই কারণে, যাতে করে আগামীতে কর্মসংস্থানে খুব সুযোগ সৃষ্টি হয়। এবং যারা ব্যবসা করতে চায় তাদের জন্য আরো সুবিধা হচ্ছে কি, আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এই লোকগুলো যদি না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। কিন্তু এই জন্য ব্যবসার জন্য আমাদের স্মল মিডিয়াম যারা ব্যবসায়ী আছে তাদের উপর সবচেয়ে বেশি জোর, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরও আমাদের বেশি জোর। বাংলাদেশের সব মূল কর্মসংস্থানের বড় অংশ আসছে কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে। এই জন্য তাদেরকে ঋণের সহায়তা দেওয়া, তাদেরকে ব্যবসা বাণিজ্য প্রমোট করার জন্য প্রফেশনাল সার্ভিস দেওয়া এবং ফান্ডিং সুবিধা দেওয়া, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা কি ব্যবসা করতে পারে। এবং আমরা কিন্তু ব্যবসাকে খুব লিবারালাইজ করে ফেলতেছি। এখন বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেস খুব কঠিন, সাধারণ মানুষ ব্যবসায় আসতে পারে না। একটা কোম্পানির রেজিস্ট্রি করতে লাগে 1 মাস। এখন আমরা সেটা চাই 8 ঘন্টার মধ্যে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবে ঘরে বসে, অনলাইন, সকলের জন্য। বাকি যে সমস্ত পারমিশন আমরা মিনিমাইজ করে নিয়ে আসতে চাই, যাতে করে আপনার ব্যবসার জন্য কারো পিছিয়ে দৌড়ানোর দরকার নেই। আপনি বাড়িতে বসে অনলাইন ম্যাক্সিমাম পারমিশনগুলো বাড়িতে বসে করে ফেলতে পারবেন। এবং ব্যবসা করার জন্য যত ইজ অফ ডুইং বিজনেসের যতগুলো রিফর্ম করা দরকার, সংস্কার করা দরকার, ডিরেগুলেট করা দরকার, আমরা সবগুলো করতে যাচ্ছি, যাতে করে বাংলাদেশে ব্যবসা কোনো পৃষ্ঠপোষকতার মধ্যে না থাকে, কোন একটি গোষ্ঠীর হাতে না থাকে। রাজনীতি যেভাবে ডেমোক্রেটাইজেশন হয়েছে, আমাদের আরেকটা স্লোগান আছে, ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি, অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক ব্যবসা বাণিজ্যে অ্যাক্সেস পাওয়ার জন্য, অংশগ্রহণের জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করব, যাতে করে সকলে ব্যবসায়ী হতে পারে, সকলে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সকলে পার্টিসিপেট করতে পারে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের মাধ্যমে
এটার সুফল সকলের কাছে যেতে হবে। আগে তো আমরা দেখি যে একটা পৃষ্ঠপোষকতার মধ্যে একটা গোষ্ঠীর হাতে গেছে, সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। আমরা চাই বাংলাদেশের উন্নয়নের সুফলও সকলের কাছে যেতে পারে, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। আপনি যেটা হতে চাচ্ছেন সেই জায়গাটা আমরা ক্রিয়েট করতে চাই। আপা যে সমস্যার কথাটা বলেন কর্মসংস্থান, অনেক উত্তর তো আপনারা পেয়েছেন। আর একটা হলো একটি বড়ভাবে চিন্তা করতে হবে। আপনি যদি গত 15 বছরের একটা ইকোনমিক ট্রেন্ড দেখেন, অথবা ইকোনমির যে নেচারটা ছিল সেটা হচ্ছে কি একটা ডেট বেস ইকোনমি, ঋণ নির্ভর ইকোনমি, আর টাকা ছাপানো হয়েছে, যে কারণে দেখবেন এখন মার্কেটে কিন্তু ইনফ্লেশন অনেক হাই, মুদ্রাস্ফীতি, জনগণের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। এটা হচ্ছে বিকজ গত 15 বছর ইকোনমিক যে মিসম্যানেজমেন্টটা হয়েছে এটার কারণে। আপনার এই ইকোনমিক মডেলটা থেকে সরে আসতে হবে। তো সরে আসতে হলে কি হবে? আপনার একটা বিনিয়োগ নির্ভর ইকোনমিতে যেতে হবে, ইনভেস্টমেন্ট বেসড ইকোনমিতে যেতে হবে, এই ডেট বেসড ইকোনমিতে বের হয়ে যেখানে বিনিয়োগ হবে, বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেটা বিদেশি বিনিয়োগ হোক ও দেশি বিনিয়োগ হোক। এবং একটা আমরা বিনিয়োগ খালি ব্যবসা বাণিজ্যে না, একটা বড় বিনিয়োগ আমাদের করতে হবে স্কিল ডেভেলপমেন্টে, ট্রেনিং এ। আমাদের যে বাংলাদেশের যে মানব সম্পদ, এটাকে আপনার কিন্তু আমাদের যে অপটিমাম যে আমাদের বেনিফিট পাওয়ার কথা পেতে হলে কিন্তু এটাকে আমাদের কাবিল বানাতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি যে আমাদের ছেলে মেয়েদেরকে কাবিল করতে হবে। কাবিল বানাতে হলে কিন্তু তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন স্কিল আপনার সেট গুলো দিতে হবে। এই জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ট্রেনিং এ। এই ট্রেনিং ইনভেস্টমেন্ট আমরা নিজেরা করতে পারি, অথবা অনেক ফরেন কোম্পানি বাংলাদেশে যায় তাদের সাথে কো-অ্যাডাপশন করে করতে পারি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গুলো। এখন দেখেন ফ্রিল্যান্সার, আমাদের দেশে ছেলে মেয়েরা ফ্রিল্যান্সার হয় নিজেরা কাজ শিখে। অনেকে দেখবেন সফটওয়্যার ডেভেলপার হচ্ছে নিজেরা কাজ শিখে। মানে এই নিজের অল সেলফ ট্রেন, কিন্তু সেলফ ট্রেন হওয়ার পরে ওরা একটা লেভেলের উপরে যেতে পারছে না, যেহেতু পৃষ্ঠপোষকতা নাই। আপনার ওই ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি করতে হতে হলে আমাদের খালি গার্মেন্টস আর রেমিটেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের নতুন নতুন ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে হবে, নতুন নতুন সেক্টর গুলোকে ওপেন করতে হবে। এটা করতে হলে তখন আপনি কর্মসংস্থান বাড়াতে পারবেন। আপনার এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রি আছে এগুলোর মধ্যে কিন্তু আপনি কর্মসংস্থান খুব বেশি আর বাড়াতে পারবেন না। বাংলাদেশে গার্মেন্টস আছে, রেমিটেন্স আছে, ফার্মাসিউটিক্যালস আছে, লেদার ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল আবার লেদার কিন্তু যে লেভেলে যাওয়ার কথা সেই লেভেলে যেতে পারে নাই বিকজ অফ পলিসি ইস্যুস। এবং নতুন যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেটা আমার চিন্তা করতে হবে। এর মধ্যে ইয়াংরা যেহেতু আপনারা আছেন, আপনারা অবশ্যই ভালোভাবে বুঝবেন একটা বড় ইন্ডাস্ট্রি হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আপনারা অনেকে কিন্তু কন্টেন্ট বানান, অনেকে ফ্রিল্যান্সিং করেন, অনেকে ব্লগ বানান, অনেকে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশন কাজ করেন, ইনফ্লুয়েন্সার আছেন অনেকে। এই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের কিন্তু অ্যাকনলেজ করতে হবে, যে ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের বলতে হবে এগুলো একটা ইন্ডাস্ট্রি, অ্যাকনলেজ করতে হবে, পলিসি সাপোর্ট দিতে হবে। দেখবেন অটোমেটিক্যালি কিন্তু কর্মসংস্থান বাড়তে থাকবে। তারপর ধরেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, যারা আমাদের মিউজিশিয়ানস, আমাদের এন্টারটেইনার্স, আমাদের যারা থিয়েটারে কাজ করে, এই যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। নতুন নতুন ইন্ডাস্ট্রিকে আমাদের রেকগনাইজ করতে হবে, ফর্মালাইজ করতে হবে। আর অনেকে আমরা বলি বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার গার্মেন্টস কিন্তু বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার না। বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার হলো কৃষি খাত। বাংলাদেশের 46% মানুষ এখন কৃষি কাজ করে। গার্মেন্টস আর রেমিটেন্সে এত মানুষ নাই, আছে কিন্তু আমরা যা মনে করি সেটা তো নয়। বেশিরভাগ মানুষ বাংলাদেশে এখনো কৃষি কাজ করে, গ্রামে গঞ্জে মানুষ কৃষি কাজই করে, কিন্তু কৃষি কাজকে এখনো ফর্মালাইজ করা হয়নি। আপনি যদি বলেন বাংলাদেশের কত ফার্মার্স আছে আপনি বলতে পারবেন না। কিন্তু আপনারা অনেকে দেখবেন ইয়াং উদ্যোক্তারা কিন্তু এগ্রি বিজনেসের দিকে যাচ্ছে, কিন্তু প্রচুর ইয়াং এগ্রিকালচার বিজনেসে যাচ্ছে। অনেকে ডেয়ারিতে কাজ করছে। আমি দেখি কোরবানির সময় অনেকে ইয়াং ছেলেপেয়েরা গরু কিনে বিফ প্রসেসিং করছে, গরু জবাই দিচ্ছে, নিজেরা কিন্তু দেখবেন উদ্যোক্তা নিচ্ছে এবং নিজ উদ্যোগে কোনো সহযোগিতা পাচ্ছে না কিন্তু দেখবেন। সো এগ্রিকালচার সেক্টর বলেন, ক্রিয়েটিভ বলেন, ইভেন স্পোর্টসে ইয়াং ছেলেমেয়েরা স্পোর্টসে যেতে চাচ্ছে। স্পোর্টস ইন্ডাস্ট্রিতে হিউজ এমপ্লয়মেন্টের জায়গা আছে। ছেলে মেয়েদেরকে আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি খেলাকে পেশা হিসেবে নিতে, খেলাধুলা করে যাতে তার জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে কিন্তু স্পোর্টস একটা বড় ইন্ডাস্ট্রি। কাছে আমাদের একটু নতুন ভাবে চিন্তা করবো, একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স। খালি আমাদের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, লেদার, গার্মেন্টস এগুলো আছে, এগুলো অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, আমি এটা ডিনাই করছি না। কিন্তু ইয়াংদেরকে এমপ্লয় করতে হলে আমাদের নতুন ভাবে চিন্তা করবে। কিন্তু ইয়াংরা কিন্তু ম্যানুফ্যাকচারিং দিকে যেগুলো এখনো বেশি যাচ্ছে না, যাচ্ছে টার্সিয়ারি সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে, যাদের নতুন বিভিন্ন সার্ভিস ইন্ডাস্ট্রি, নতুন ধরনের সার্ভিসেস, অনেকে অ্যাপ বানাচ্ছেন, অনেকে সফটওয়্যার বানাচ্ছেন, অনেকে গ্রাফিক ডিজাইনিং করছেন, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করছেন। এগুলো যে ইন্ডাস্ট্রি, এটাকে আবার রেকগনাইজ করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাহলে দেখবেন কিন্তু কর্মসংস্থান বাড়তে থাকবে। একটু নতুন ভাবে চিন্তা করতে হবে। আর উনি যেটা বললেন ডেমোক্রেটাইজেশন ইকোনমি,
অর্থনীতির গণতন্ত্রকে আমরা মানিটা বলছি, অর্থনীতিতে যদি কোনো বৈষম্য না থাকে, যেটা আমরা 15 বছর দেখেছি। একটা শ্রেণীর মানুষ খালি ব্যবসা করেছে, বাংলাদেশের সকল সম্পদ তাদের কাছে কুক্ষিগত হয়ে গেছে, বাকিরা অবহেলিত থেকে গেছে। আপনার মেইন ইস্যু যে ইকোনমিক গ্রোথ যদি হয়, এটা সুফল কিন্তু সকলের পেতে হবে, সকল শ্রেণী পেশার মানুষের পেতে হবে। আর ইকোনমিক গ্রোথ যদি একটা লোক, একটা গোষ্ঠীর খাতে তারা যদি লুটপাটে নিযুক্ত হয়, তখন কিন্তু এটা গ্রোথ বলা যায় না, এটা একটা অলিগার্কিক সিস্টেম। সো ডেমোক্রেসি ইকোনমি সকলের সমান সুযোগ থাকবে, ইকোনমিতে কোনো বৈষম্য থাকবে না। আপনি ভালো কাজ করলে ভালো করবেন, খারাপ কাজ করলে ব্যবসায় টিকবেন না। মার্কেটটাকে ওপেন করে দেওয়া, কোনো বৈষম্য থাকবে না। আমি অমুক তমুক দিকে আমি ব্যবসা করতে পারবো, আর একজন ছেলে নিজের থেকে উদ্যোক্তা হতে চাচ্ছে দিকে সে পারবে না, সেই সিচুয়েশনে যেন না হয়। ইকোনমি যেন সবার জন্য উন্মুক্ত হয়, বৈষম্য না থাকে, সকল যেন পার্টিসিপেট করতে পারে, ভালো করতে পারে। এই জন্য আমরা ডেমোক্রেটাইজেশন ইকোনমির কথাটা বলছি। ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে সমৃদ্ধ করার জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। তরুণ উদ্যোক্তাদের জানাতে চাই, আজকের এই আলোচনায় আমরা জানতে পারলাম কারিগরি শিক্ষার কথা, ব্যবহারিক শিক্ষার কথা, স্কিল বাংলাদেশের কথা। দক্ষতা অর্জন করতে হবে। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা না, আমরা যেটুকুই পড়ি না কেন সেটুকু দিয়ে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য কাজ করে যেতে হবে। আমাদের পরবর্তী প্রশ্নকারীকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার পরিচয়টা দিয়ে দিন। আমি মুস্তাকিমউদ্দিন বিশাল, ইসজেড ইউনিভার্সিটি থেকে ট্রিপলি ডিপার্টমেন্টে 4th ইয়ারে আছি। আমার প্রশ্নটা হচ্ছে, চিরাং 11তে হচ্ছে আপনার মেইন সমস্যা চাঁদাবাজি এবং সন্ত্রাসী, এবং ভুক্তভোগীরা এটা নিয়ে কোথাও মুখ খুলতে পারে না। এখন সাধারণ মানুষজন কোথায় গিয়ে কমপ্লেন করতে পারবে, আর এটা নিয়ে আপনার থিঙ্কিংটা কি একটু জানাবেন। খুব ভালো প্রশ্ন। এটা অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু প্রশ্ন করে না। আই এম গ্ল্যাড তুমি প্রশ্নটা করেছো, আমি খুব আনন্দিত। কারণ যে কোনো সমস্যা যদি সামনে না আনেন, আপনি সমস্যায় না মনে না করেন, এটা তো সমাধান হওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে আমরা তো এখন সরকারে নেই, আমরা এখনো সরকারের বাইরে। আমরা কিন্তু এরপরও বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির যেখানে কমপ্লেন আসছে, আমাদের অফিসে যেগুলো রেজিস্টার হয়েছে, 7,000-এর উপর বিএনপির নেতা কর্মীকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, 7,000-এর উপর। এবং প্রয়োজনে এটা 20,000, 50,000 হলে এটা চলতে থাকবে, কিন্তু এটা বন্ধ হবে না। কারণ আমরা কোন চাঁদাবাজ, দখলবাজ, মাস্তানি বিএনপির মধ্যে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, সোজা কথা। এটা হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে। এবং যদি বিএনপি ক্ষমতায় আসে, এরা যাদেরকে বহিষ্কৃত হয়েছে এদের কপাল ভালো, বিএনপি ক্ষমতায় নাই, নাহলে এরা সবাই জেলে থাকবে এবং আগামীতে এরা জেলে যাবে। আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি।